বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আদরিণী। তাহলে শুরু করছি আজকের গল্প। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। ওই সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, বুঝেছেন তো। কলকাতা থেকে আবার খ্যামটাও আসছে। তা আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, আমি নিমন্ত্রণ পাবো না, এটা হয় নাকি? জানো, আমি আজ 20 বছর ওদের এস্টেটের বাধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটি কি সম্ভব বলে মনে করো তোমরা? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনিতেন। অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ বন্ধুবাৎসল্য কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন নাকি মুখুজ্জেমশাই? আমরা কিন্তু সেসব ভেবে টেবে কিছু বলিনি। এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে বলুন দেখিনি যে আপনার কাছে উপকৃত নয়? আপনার খাতির কি আর না করে থাকে? আসলে আসলে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই যে আপনি ওই দিন নিমন্ত্রণে যাবেন কি? মুখুজ্জেমশাই নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বসো বলিয়া সম্মুখে একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়েই উপবেশন করিলে মুক্তারবাবু বলিলেন, আসলে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিনই তো কাছারি কামাই হয়, অথচ আবার না গেলে তারা যে মনে ভারী দুঃখ পাবেন। তা তোমরা কি যাচ্ছ নাকি? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছা, কিন্তু অত দূরে যাওয়া তো সোজা কথা নয়। ঘোড়ার গাড়ির পথও নেই, আর গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও তো জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই তো পরামর্শ করলুম। ভাবলুম যাই, মুখুজ্জেমশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি চান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা একটা হাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজন তার সঙ্গে সেই হাতিতে দিব্যি উঠে যাব। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, ও হো, এই কথা। তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র যে আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। এত ভাবছো কেন? মুখুজ্জেমশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা তা মুখুজ্জেমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে কিন্তু ছাড়ছি নে। মুখুজ্জেমশাই বলিলেন, আরে যাবো বই কি, আমি তো যাব। তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই, ও তোমরাই শুনো।
আমি মাথায় পাগড়ি বেঁধে হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে কি খেলো না খেলো এইসব তদারক করে বেড়াবো, আর তোমরা বসে বসে শুনো। বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তাও কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপাদিত্য শ্রীল শ্রী মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরের জনপ্রতিপালকেষু পাঠ করিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছিলেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিলেন। তারপর মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাঁচের, রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁপগুলি মোটা মোটা এবং কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়, ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতকটা আবার পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারদের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হাঁটাইতে পারেন নাই। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য হইলেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন অবশ্য রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়িতে আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা জানিয়াছিলেন এবং বলাই বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতখানি আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি যাইয়াছিলেন। সর্বসুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন,
তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে দান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মোকদ্দমা তিনি কতক সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থ ব্যয় করিয়াই চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃন্দগণ মোক্তার সাহেবের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিতে থাকেন। অদ্যও সেইরূপ অনেকেই আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু, উকিলবাবুও তাহাদের মধ্যে আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া বাঁধা হইতেছে। মোক্তার মহাশয় সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দু চারিটা টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হুজুর, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন, হ্যাঁ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাহলে তো সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, এই গে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক পরে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্রই জয়রাম ক্ষোভে, লজ্জায়, রাগে যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু ফাটিয়া রক্ত পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরা স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বলিতে লাগিলেন, হ্যাঁ হ্যাঁ, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তাহলে তাহলে কি করবেন মুখুজ্জে মশাই? পরের জিনিস জোর তো চলে না। একখানা ভালো দেখে গরুর গাড়ি না হয় ভাড়া করে নিন। এই রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক পৌঁছে যাবেন। ওই ইমামদি শেখ, ও একখানা নতুন বলদ কিনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যেই 2-3 জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তৎক্ষণাৎ স্থানে স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, হুজুর, ওই বীরপুরের উমাচরণ লাহিড়ী, ওনার একটা মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে। কিন্তু হুজুর, বিস্তর দাম চাইছে যে। কত? আগে হুজুর 2000 টাকা। খুব বাচ্চা? না হুজুর, সবারই নিতে পারবে। ঠিক আছে, কুছ পরোয়া নেই, তাই কিনবো। এক্ষুনি তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নিমন্ত্রণ জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন। হাতি দেবে, টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্রই পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায় নাতি, হাতি তোর গোদা পায় নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কার করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরের নিকট দাঁড়াইল।
মুখুজ্জে মহাশয় বিপত্নিক। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সত্বর পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুর তাহার ললাটে রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার হস্তিনী দাঁড়াইয়া উঠিলে একটা ধামা ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য খাদ্য সামগ্রী তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশই ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরের অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত ২-৪টি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, হাতিটি কার? মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আগে আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোত্থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ মহারাজ। তবে যে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন এ হাতি আপনার বই আর কার মহারাজ? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মে আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেক হয় কিনা তা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবারই যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে। সেটি যদি কালক্রমে মানুষ হয়, এই একমাত্র ভরসা। ছোকরা মুক্তারগণ, যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছিলেন, তাহারা প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফটফট করিয়া ইংরাজিতে হাকিমকে কি যে বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুঁসিতে থাকেন। পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ
আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে মুখুজ্জে মশাই স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছিলেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল। চিরকাল কি তিনিই খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই এখনো? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিনকালে মুখুজ্জে মহাশয়ের অবসর হইয়া যাইত। বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজকাল করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরেজ জজ বসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুরের নিকট বক্তৃতা করিলেন। বক্তৃতা শেষে জজ সাহেব মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহার অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, ওই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখুজ্জি জজ সাহেব। উনি উকিল নন, মুক্তার। প্রসন্নভাবে জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মুক্তার? আমি তো মনে করেছিলাম আপনি উকিল। কত দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমা চালালেন। আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হইয়া গেল। কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি আমি উকিল না, আমি একজন মুক্তার মাত্র। তা ওই সেকালের নিয়মের মুক্তার। ইংরাজি জানি না হুজুর। আপনি আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেটা ভুলতে পারবো না। এই বুড়ো ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করছি হুজুর। আপনি আপনি হাইকোর্টের জজ হবেন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছাড়ি যান নাই। ব্যবসা ছাড়িয়া কায় ক্লেশে মুখুজ্জে মহাশয়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচন করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না। মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোক উহাকে বলিতেছেন, হাতিটা আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া বলেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখুজ্জে মহাশয়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলেও তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নারী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজে 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি
যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেকটি ল্যাম্পপোস্টে, পথপার্শ্ব বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে হস্তি ভাড়া হইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আর হইল না। মুখুজ্জেমশায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রাদি প্রতিদিনের খরচ 5-7 টাকার নিচে হয় না। মাসখানেক পরে বালকটি যথাকিঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজ বধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলেই আর নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিয়াছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর মনের মতো হয়, তবে তাহাদের খায় শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারেই নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ার ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে। নিজেদের খরচ 500। 2500 টাকা হইলে বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 টাকা বাহির করা কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনীরা রহিয়াছে। তাহাদের বেলা কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তায় পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জেমশাই, হাতিটাকে বিক্রি করে ফেলুন, তারপর নাতনির বিয়ে দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া ত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, হাতি, ঘোড়া, উট বিক্রয় করিতে আসে লোকজন। বন্ধুবান্ধবগণ বলিলেন, মুখুজ্জেমশাই, হাতিটাকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। আপনি তো 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসেই পেতে পারেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি বলছো হে তোমরা? এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো। তা মেয়েকে কি চিরদিন বাপের ঘরে রেখে দিতে হয়? মেয়ে শ্বশুর বাড়ি তো যায়, তার আর উপায় কি বলুন? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া হয়ে গেছে। একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়। সে বেশ আদর করে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, হ্যাঁ, তোমরা যখন সবাই বলছো, তখন তাই হোক। দাও, মেলায় পাঠিয়ে দাও। একটা ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কমও হয়, সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত্য যাইবেই, মুখুজ্জে মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে।
বাটির মেয়েরা বালক বালিকারা সকলেই বাগানে হস্তির কাছে গিয়া দাঁড়াইয়াছে। খড়ম পায়ে দিয়া মুখুজ্জে মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণে ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষে আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যায় মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই। উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদ চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণেই এই ব্যাপারটি মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় কদিন ভালো করে খেতে পারেনি। ওকে ওকে দিন কত বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এত ভালো হাতির খরিদ্দার জুটল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে যাবার সময় মুখুজ্জে মশাই বললেন না, আদর, যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হয়নি। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখের থেকে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথাকে নিষ্ফল হবার জো আছে? কথায় বলে, ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া গেলে সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সেই সকল রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিনী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, দাদামশাই, আদর না যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা তো অন্তর্যামী কিনা, ও আর বাড়িতে ফিরে আসবে না, ও জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ অশ্রু সজল নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খোকের বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে ভুলতে পারবো না মা। মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস নে মা, তুই মনে কোনো অভিমান করিস নে। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখুজ্জে মহাশয়ের হাতে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপুত্র লিখিয়াছে,
বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায়, তাহার সব দেহ সমাধিস্থ করিবার জন্য নিকটস্থ একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, ওরে ওরে, আমার গাড়ির বন্দোবস্ত করে দে, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, হাতুর যন্ত্রণায় ছটফট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি জানি। আমি আর দেরি করতে পারবো না। তোমরা 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 শিগগিরই আমার গাড়ির ব্যবস্থা করে দাও। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে শুধুমাত্র দুগ্ধ পান করাইতে সমর্থ হইয়াছিলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত হইয়া আছে। তাহা আজ নিশ্চল, নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর সব দেহটির নিকট লুটাইয়া পড়িলেন। তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারবার বলিতে লাগিলেন, অভিমান অভিমান করে চলে গেলি মা। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে অভিমান করে চলে গেলি মা, অভিমান করে চলে গেলি মা। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।